Assalamu alaikum everyone. Welcome to another video from Bright Life Consultancy. আমি ফারহান ইশরাক আহমেদ নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে যারা ইউরোপিয়ান কান্ট্রিজে অ্যাপ্লাই করতে চান এবং স্পেসিফিক্যালি সুইডেনে যারা অ্যাপ্লাই করতে চান তাদের অনেক ধরনেরই কোয়েশ্চেন্স থাকে যে সুইডেনে অ্যাপ্লাই করতে আসলে কি কি লাগে বা ডিফারেন্ট ডিফারেন্ট স্টেপস যেগুলা থাকে অথবা যা কমন কোয়েশ্চেন্স গুলা থাকে ওগুলা নিয়ে আমরা আর কি আজকে ডিসকাস করব। তো আমার সাথে স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন আপনাদের নোন ফেস রেদওয়ান, এবং উনি আমাদেরকে আসলে হেল্প করবে যে যাদের যাদের ডিফারেন্ট ডিফারেন্ট কোয়েশ্চেন্স থাকে ওগুলা অ্যান্সার করার। সো রেদওয়ান, হাউ আর ইউ ডুইং টুডে? আসসালামু আলাইকুম সবাইকে এবং অলসো ইউ টু ফারহান। আই এম ডুইং ভেরি ওয়েল, থ্যাংক ইউ। এবং অ্যাজ অলওয়েজ আই এম এক্সাইটেড টু বি ব্যাক। আমরা মনে হয় কয়েকদিন আগে ভিডিও করেছিলাম ডেনমার্কের প্লাস আরও কিছু আমাদের কোয়ারিজ আসতেছিল সুইডেনের জন্য। তো আমরা ভাবলাম যে সুইডেনে একটু কথা বলা দরকার, কারণ আসলে আমাদের সবচেয়ে বেশি অ্যাপ্লিকেশন সুইডেনের জন্যই আসে আমাদের কাছে, এবং মোস্ট অফ দ্য স্টুডেন্টস আর সাকসেসফুল আমাদের সাথে সুইডেনে অ্যাপ্লাই করে। তো আমাদের ভালো কিছু এক্সপিরিয়েন্স অলরেডি আছে, যেটা আমরা মনে হয় শেয়ার করতে পারলে স্টুডেন্টের জন্য অনেক বেনিফিশিয়াল হবে। তো সেই উদ্দেশ্যে আমাদের এখানে আসা। সো আই এম রিয়েলি হ্যাপি টু বি হিয়ার अगेन। হ্যাপি টু হ্যাভ ইউ রেদওয়ান। আমাদের স্টুডেন্টসরা মেইনলি যে কোয়েশ্চেন্স গুলা করে থাকে যে সুইডেনে যেতে চায়, কিন্তু অনেকেই আসলে টাইম লাইনটা জানে না। দেখা যায় যে অ্যাপ্লিকেশন শেষ হয়ে গেছে তারপরে আসতেছে, অথবা অ্যাপ্লিকেশন ওপেন না তখন আসতেছে। তো আমি আসলে জানতে চাচ্ছি যে শুরু থেকেই শুরু করি যে সুইডেনের আসলে ইনটেক্স গুলা বা অ্যাপ্লিকেশন টাইম গুলা এটা একটু কবে যদি এটা জানানো যেত। হ্যাঁ, ডেফিনিটলি। তো সুইডেনের বেসিক্যালি দুটো অ্যাপ্লিকেশন পিরিয়ড থাকে, এবং মেইন যেটা একদম প্রাইমারি যেটা সেটা হচ্ছে আপনার সেপ্টেম্বর, উইচ ইজ দ্য অটম সেশন, এবং এটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড উইথ অল দি আদার ইউরোপিয়ান কান্ট্রিজ। হ্যাঁ, তো সুইডেনের জন্য যদি আপনি সেপ্টেম্বরে অ্যাপ্লাই করতে চান, উইচ ইজ দ্য মেইন ইনটেক, তো সেই জন্য আপনার ডেডলাইনটা হচ্ছে আপনার জানুয়ারি 15 তারিখ না 18 তারিখ, মানে মিড জানুয়ারি আর কি, সেকেন্ড উইক বা থার্ড উইকে শেষ হয়। আর অ্যাপ্লিকেশনটা আপনার খুলতেছে হচ্ছে অক্টোবরের 15 তারিখে, মানে আগের বছরে। যদি আপনি এই বছরে যদি আপনি নেক্সট ইয়ারের জন্য অ্যাপ্লাই করতে চান, নেক্সট ইয়ার ইন সেপ্টেম্বর যদি যেতে চান, তো এই বছরের অক্টোবর আই থিঙ্ক 15 দিকে আপনার অ্যাপ্লিকেশন পোর্টালটা খুলবে, এটা জেনে রাখা দরকার। তো বেসিক্যালি আপনার অক্টোবর 15 তারিখ থেকে জানুয়ারি 15 তারিখ পর্যন্ত আপনার সময় থাকে অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করার জন্য, 3 মান্থস, উইচ ইজ ইনাফ টাইম। হ্যাঁ, তো আমি বলবো যে আপনার আগের থেকে একটু মেন্টালি প্রিপারেশন নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোয়ারিজ থাকে, আপনি নিয়ে আমাদের কাছে আসতে পারেন। তো 3 মান্থস ইজ ইনাফ টাইম। তো আমরা আপনার সাথে বসে আমরা আলাপ করবো যে কোন কোর্সেসগুলো ভালো হয়, কোন কোন জায়গাটা ভালো হয়, আপনার ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ডটা কি, কোথায় ফিটিং হবে, কোথায় স্কলারশিপ অপরচুনিটিস আছে, এগুলি আলাপ করে আমরা অলরেডি প্রিপারেশন নিয়ে একটা ভালো স্ট্র্যাটেজিক প্ল্যান করে আমরা অ্যাপ্লাই করতে পারবো। তো এটা মনে রাখা দরকার, অক্টোবর 15 অ্যাপ্লিকেশন খুলবে, জানুয়ারি 15 ডেডলাইন। তো 3 মান্থস টাইমের মধ্যে আমাদেরকে সবকিছু অ্যাপ্লিকেশন জমা দিতে হবে পোর্টালের মধ্যে। আর সেকেন্ড যে ইনটেকটা সেটা হচ্ছে আপনার ফেব্রুয়ারি মার্চের দিকে, সেটা ডিপেন্ডিং অন দ্য ইউনিভার্সিটি, বাট সেই ক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশনটা হচ্ছে অক্টোবর 15 বা অক্টোবর 30 এই ডেডলাইনটার মধ্যে অ্যাপ্লাই করতে হয়। হাওয়েভার বলে রাখা দরকার যে আপনি এই সেশনের জন্য, যে ফেব্রুয়ারি যে সেশনটা, এখানে আপনি অনেক ক্ষেত্রে অনেক কোর্সেস আপনি পাবেন না। তো সব কোর্সেসগুলা অটম অথবা সেপ্টেম্বর সেশনে দেওয়া থাকে, অফার করা থাকে। অনলি হ্যান্ডফুল কোর্সেস আপনার স্প্রিং সেমিস্টারে অফার করা থাকে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে যদি আপনি অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আসতে চান, আমি হাইলি এনকারেজ করবো সেপ্টেম্বর সেশনে যাওয়ার জন্য, কারণ ওখানে আমার স্কলারশিপের অপরচুনিটিসগুলো থাকে। আপনার বেশিরভাগ ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা ওই টাইমে যায়, এবং তারা ভিসার যে প্রসেসটা এবং ভিসার যে ডিসিশনসগুলো বেশিরভাগই পজিটিভ হয়ে থাকে, কারণ অনেক অ্যাপ্লিকেশন আসে ওই টাইমে, তাই না? তো আমার মনে হয় যে এই অপরচুনিটিটা নেওয়া দরকার। সো ইয়াস, বেসিক্যালি দুইটা, সেপ্টেম্বর, ফেব্রুয়ারি, বাট প্লিজ ডু টার্গেট সেপ্টেম্বর। আচ্ছা, সো স্টুডেন্টসরা এটা যারা অ্যাপ্লাই করতে যাচ্ছেন এই অ্যাপ্লিকেশন ডেডলাইন যেটা শেয়ার করলেন, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এবং এটা আপনারা আশা করি নোট ডাউন করবেন যে এই টাইমের মধ্যে আপনাদের এভরি ডকুমেন্টস, আপনাদের সার্টিফিকেটস এন্ড আইএলস এগুলা যাতে আপনাদের রেডি থাকে, সো দ্যাট আমরা সাথে সাথে অ্যাপ্লাই করে দিতে পারি। আরেকটা কমন কোয়েশ্চেন যেটা এসে থাকে যে সুইডেনে আইএলস কি লাগে কিনা। আগে হয়তো কোনো এক সময় লাগতো না, এটা এখনো অনেকে মনে করে যে আইএলস হয়তো লাগে না। এটা একটু ক্লিয়ার করবেন যে আইএলস লাগে কিনা এবং কত স্কোর লাগে।
না, আইএলটিএস ডেফিনেটলি লাগবে। এখন আইএলটিএস হচ্ছে কম্পালসারি, করতেই হবে। আপনি ইংলিশ মিডিয়ামে পড়ে থাকেন আর না পড়ে থাকেন, ডাজন্ট রিয়েলি ম্যাটার। সো আপনার কোর্স মানে মানে যে স্কোরটা আপনাকে করতে হবে সেটা সেটা একটু ভ্যারি করতে পারে। এখন ধরুন যদি আপনি নর্মাল কোনো বিজনেস কোর্স অথবা ইঞ্জিনিয়ারিং কোর্স বা সায়েন্স রিলেটেড কোর্স যদি করতে চান, তো সেক্ষেত্রে আপনার 6.5 এর মধ্যে হয়ে যায়। অফকোর্স ডিপেন্ডিং অন দ্য ইউনিভার্সিটি, কেউ কেউ চায় 6, কেউ কেউ চায় 6.5, বাট এই রেঞ্জের মধ্যে থাকা সেফার। যদি আপনি কোনো স্পেসিফিক কোনো লিটারেচার রিলেটেড বা কোনো লিটারারি সাবজেক্টস পড়তে চান, যেমন ধরুন লিটারেচার, ইংলিশ লিটারেচার অথবা অন্য কোনো ল্যাঙ্গুয়েজের লিটারেচার বা জার্নালিজম আছে না, বা এইসব, বা লয়ার ফর ইনস্টেন্স, এইসব মানে মানে যেখানে আপনার স্পিচ অ্যান্ড ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজিং অ্যান্ড সেন্টেন্সিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, এইসব ফিল্ডের ক্ষেত্রে হয়তো তারা একটু বেশি যেতে পারে, ধরেন 7.5, বাট দ্যাট ইজ রেয়ার কেস। তো আপনাদের জন্য আমি বলবো যে প্লিজ ডু টার্গেট 6.5, দিস ইজ দ্য সেফেস্ট। এর নিচে, এর উপরে তারা চাবে না ইন 90% অফ দ্য কেসেসে। তো ওই টার্গেট নিয়ে আপনি পরীক্ষা দিবেন এবং 6.5 হলে আই থিঙ্ক ইউ আর প্রিটি মাচ সেফ। সো এটা আপনার ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য ভেরি হেল্পফুল। অ্যান্ড অলসো যখন আপনি এমবেসিতে অ্যাপ্লাই করবেন ভিসার জন্য, তখন ইজ অলসো ভেরি হেল্পফুল টু প্রুভ দ্যাট ইউ আর জেনুইন স্টুডেন্ট। আপনি এমনি এমনি যাচ্ছেন না টু ওয়েস্ট দেয়ার মানি অ্যান্ড ওয়েস্ট ইউর মানি, বাট আপনি যাচ্ছেন পড়াশোনা করার জন্য, একটা ডিগ্রি নেওয়ার জন্য, অ্যান্ড পসিবলি অলসো ওখানে থেকে কাজ করে একটা ক্যারিয়ার তৈরি করার জন্য অলসো। তো সেক্ষেত্রে আসলে এটা প্রুভ করাটা খুব জরুরি। সো আপনি প্লিজ আইএলটিএস থেকে সিরিয়াসলি নেবেন এবং করে তারপর আপনি আসবেন, এসে অ্যাপ্লাই করবেন, দেখবেন খুব তাড়াতাড়ি অ্যাপ্লিকেশনটা হয়ে গেছে। এখন সুইডেনে তো অনেক ধরনেরই সাবজেক্টস অফার করে, কিন্তু এই সাবজেক্টগুলো আসলে মানে ব্যাচেলার্স আর মাস্টার্সে এটা টিউশন ফিজের রেঞ্জটা যদি একটু শেয়ার করা যায়। তো রেঞ্জটা অফকোর্স ডিফার করে কান্ট্রি, মানে প্রথমত ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি, তারপর প্রোগ্রাম টু প্রোগ্রাম, হ্যাঁ, এবং লেভেল টু লেভেল, হ্যাঁ, অফকোর্স। সো এই জিনিসগুলো একটু ভ্যারি করবে। তো আপনার যারা খেয়াল রাখা দরকার, অন অ্যাভারেজ যদি আমি বলি, মানে অ্যাভারেজ যদি আমি বলি, তো সেই ক্ষেত্রে হচ্ছে ধরেন যে আপনি যদি কোনো সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং বা কোনো বিজনেস যদি কোর্স পড়তে চান, তো সেই ক্ষেত্রে আপনার ধরেন যে 1.5 লাখ থেকে 2.5 লাখ সুইডিশ ক্রোনা লাগতে পারে বছরে। হ্যাঁ, তো আপনি কাইন্ডলি একটু রেটটা দেখে নেবেন, এক্সচেঞ্জ রেটটা, কিন্তু আমার এখন খেয়াল নেই, বাট মনে হয় 10-11 এরকম হতে পারে, বাট দেখে নেবেন। তো ওই ক্ষেত্রে আপনি জানবেন যে আপনার আসলে টোটাল টিউশন ফিসটা কত লাগতেছে। তো এটাও জেনে রাখা দরকার যে আপনার অনেক কোর্সেস বা অনেক ক্ষেত্রে সুইডেনে আপনি অপশন থাকতে পারে 1 বছরের ডিগ্রি করার, 1.5 বছরের ডিগ্রি করার, অথবা 2 বছরের ডিগ্রি করার। ঠিক আছে? যদি এমন হতে পারে, আমি এটা জাস্ট একটা কিছু আইডিয়া দিচ্ছি, যে যদি মনে করেন যে আপনার ফান্ডিংটা অনেক লিমিটেড, আপনি হয়তো বেশি 15-20 লাখ টাকা বেশি পারবেন না, ফর ইনস্ট্যান্স আমি ধরে নিচ্ছি আর কি, তো সেক্ষেত্রে মেবি কনসিডার ডুইং আ 1 ইয়ার ডিগ্রি, 1 বছর ডিগ্রি। হ্যাঁ, ইট ইজ নো প্রবলেম, এটা হাইলি অ্যাকসেপ্টেড। আপনি ইউরোপের যে কোনো জায়গায়, সুইডেন যে কোনো জায়গায় 1 বছর ডিগ্রি আপনি অ্যাপ্লাই করতে পারবেন পড়াশোনা করার জন্য, ফার্দার পড়াশোনা করার জন্য, পিএইচডি করার জন্য বা জব করার জন্য, নো প্রবলেম এট অল। ইটস জাস্ট 1 বছর একটা ইন্টেন্স প্রোগ্রাম হবে, আপনি যাদের আপনাকে যা শেখানো দরকার তারা শিখাই দিবে আপনাকে। হ্যাঁ, তো যদি আপনার কোনো ধরেন যে বা মনে করেন যে না আমি একটু বেশি থাকতে চাচ্ছি বা একটু পড়াশোনা করতে চাচ্ছি, একটু এক্সপিরিয়েন্স নিবো, সেক্ষেত্রে আপনি 2 বছরের জন্য করতে পারেন, সেক্ষেত্রে হয়তো একটু বেশি লাগবে আপনার, অবভিয়াসলি। তো এটা জেনে রাখা দরকার। তো আপনার সেই ফ্লেক্সিবিলিটি এখানে আছে, which is very nice। তো আপনি মানে ডিপেন্ডিং অন ইউর প্রোফাইল বা আপনি যে ফান্ডিং যে সিচুয়েশন, যখন আপনি আমাদের সাথে আলাপ করবেন, তখন আমরা আপনাকে বলতে পারবো যে আসলে আপনি মানে 1 ইয়ার ভালো, না 1.5 বছর ভালো, না 2 বছরে ভালো, কোনটা আপনার ফিটিং বেশি হবে, এটা আমরা তখন আপনার সাথে আমরা বসে অ্যাসেসমেন্ট করে এটা আপনাকে জানাতে পারবো আর কি। বাট টকিং অ্যাবাউট দ্য টিউশন ফি রেঞ্জ, ধরেন 1.5 লাখ সুইডিশ ক্রোনার থেকে 2.5 লাখ সুইডিশ ক্রোনার মতো আপনার লাগতে পারে অন অ্যাভারেজ। আচ্ছা, সো স্টুডেন্টসদের একটা আইডিয়া হলো যে ফিনান্সেস ব্যাপারে, এবং ওইটার সাথে আমি অ্যাড করতে যাচ্ছি যে যদি কেউ আসলে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে চায়, তো সুইডেন আসলে কিরকম স্কলারশিপ অপরচুনিটি দিচ্ছে? হ্যাঁ, তো এখানে সুইডেনে স্কলারশিপ অপরচুনিটিস আর কোয়াইট গুড, আমি বলবো যে তা কোয়াইট জেনারেস এক্ষেত্রে। তো 2 লেভেলের স্কলারশিপ থাকে, একটা ইউনিভার্সিটি লেভেল, একটা গভর্নমেন্ট লেভেল। তো ইউনিভার্সিটি লেভেল যেটা আপনি প্রত্যেকটা ইউনিভার্সিটির একটা নিজের প্রোগ্রাম থাকে, এবং তারা যখন আপনার অ্যাপ্লিকেশন তারা পাবে, তখন আপনি আলাদা করে হয়তো একটা অ্যাপ্লিকেশন জমা দিতে হবে ফর দ্য স্কলারশিপ, এবং এটাতে আমরা আপনাকে হেল্প করবো। মানে আমি দিস ইজ মাই জব, আমি একটা স্কলারশিপ এক্সপার্ট, সো আমি আপনাকে হেল্প করবো পার্সোনালি টু প্রিপেয়ার দ্য প্রোগ্রাম, প্রিপেয়ার দি প্ল্যান অ্যান্ড দি অ্যাপ্লিকেশন টু সাবমিট। তো সেই ক্ষেত্রে আপনার ইউনিভার্সিটি আপনাকে অ্যাসেস করে দেখবে যে তাদের ক্রাইটেরিয়া এগেনস্ট আপনার প্রোফাইলটা কিরকম, তারপর তারা আপনাকে একটা স্কলারশিপ অফার করতে পারে, এবং এই স্কলারশিপের পার্সেন্টেজটা হতে পারে 25% থেকে 100%।
তাই না? তো যদি খুব ভালো প্রোফাইল হয়ে থাকে 100% হতেই পারে, ইটস পসিবল। আর যদি মনে করে যে না 100% অন্য কেউ ডিজার্ভ করতো, সেক্ষেত্রে হয়তো আপনাকে 50% দিতে পারে বা 75% দিতে পারে, দ্যাট ইজ অলসো পসিবল। তো অনেক স্টুডেন্ট আমাদের কাছ থেকে যারা গিয়েছে এখান থেকে সুইডেনে, তারা অনেকেই কিন্তু স্কলারশিপ নিয়ে গিয়েছে। অনেকে গভর্নমেন্ট স্কলারশিপ পেয়েছে, অনেকে ইউনিভার্সিটি স্কলারশিপ পেয়েছে। তো উই হ্যাভ আ গুড এক্সপিরিয়েন্স। সো আই ক্যান টেল ইউ দ্যাট ইটস মানে আপনার যদি একটা ডিসেন্ট প্রোফাইল থাকে, ইনশাল্লাহ আমরা চেষ্টা করে ওটাকে একটু সুন্দর করে শার্প ক্লিন করে আমরা জমা দিলে হয়তো একটা অপরচুনিটি আপনার থাকতে পারে। দ্যাটস দ্য ফার্স্ট ওয়ান। সেকেন্ড হচ্ছে আপনার গভর্নমেন্ট স্কলারশিপস, এবং দিস ইজ দ্য মোস্ট কম্পিটিটিভ এবং দ্য মোস্ট অ্যাট্রাকটিভ ওয়ান। কারণ এটা সুইডিশ গভর্নমেন্ট থেকে প্রত্যেক বছর কিছু কিছু হাইলি কোয়ালিফাইড স্টুডেন্টদেরকে তারা দিয়ে থাকে। সেক্ষেত্রে আপনার কিছু জব এক্সপিরিয়েন্স দেখাতে হতে পারে, কিছু আপনার লিডারশিপ এক্সপিরিয়েন্স দেখাতে হবে, এবং আপনার মানে আসলে ভালো কিছু রেকমেন্ডেশন লেটার্স লাগবে, যেটা দিয়ে আপনি অ্যাপ্লাই করবেন। তখন যদি আপনি পেয়ে যান, তো সেক্ষেত্রে আপনার সব এক্সপেন্সেস গভর্নমেন্ট কভার করবে, মানে সুইডিশ সরকার কভার করবে। আপনার থাকা খাওয়া থেকে শুরু করে আপনার টিউশন ফি পর্যন্ত এভরিথিং ইজ ভেরি ভেরি নাইস। এবং আমি নিজে এই স্কলারশিপের হোল্ডার ছিলাম, আমিও একটা গভর্নমেন্ট স্কলারশিপ হোল্ডার ছিলাম সুইডেনে, আজকের থেকে অলমোস্ট 11 বছর আগে, 10-11 বছর আগে। So I have experience with this government scholarship. যদি আপনি অ্যাপ্লাই করতে চান, I'm also very happy to also help you on how to prepare the application, because আমি নিজের same experience টা আছে আর কি করার, and I can tell you this is the best experience you can have. It's a very very good scholarship to have. তো যাই হোক, এই দুইটা স্কলারশিপ, সো তো ডেফিনেটলি অপরচুনিটিস আছে। আপনার আসেন, আমাদের আলাপ করেন, আপনাদের প্রোফাইলস গুলো নিয়ে আসেন, সার্টিফিকেটস গুলো নিয়ে আসেন, কি কি আপনার জব এক্সপিরিয়েন্স আছে, স্কলারশিপ এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে আগে, লিডারশিপ এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে আগে, এগুলো নিয়ে আসবেন। আমরা দেখে অ্যাসেস করে আমরা একটা আইডিয়া দিতে পারবো যে কোথায় অ্যাপ্লাই করলে আপনার জন্য ভালো হতে পারে। সো আমরা স্টুডেন্টরা যারা মনে করে যে হ্যাঁ তাদের প্রোফাইলস গুলা হয়তো স্কলারশিপ ওয়ার্দি, অবশ্যই আমাদের অফিসে আসবেন, আমরা এটা অ্যাসেস করব। আমি নিজে না, আমি রেদওয়ান আমাদেরকে হেল্প করবে অ্যাসেস করার জন্য, এন্ড ফার্দার ডাউন দ্য লাইন আগে অ্যাপ্লিকেশন করে এন্ড দেন উই ক্যান অ্যাপ্লাই ফর দ্য স্কলারশিপ। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে, স্টুডেন্টরা ওখানে তো থাকা খাওয়ার একটা খরচ আছে। সো ডেফিনেটলি। একটা যদি কোনো আইডিয়া দেওয়া যায় যে লিভিং কস্ট কিরকম হতে পারে। সো লিভিং কস্ট এখন অনেক চেঞ্জ হয়েছে, এখন এটা ট্রু, এটা হয়তো সবাই জানে যে এখন সব জায়গায় ইনফ্লেশনের একটা ঊর্ধ্বগতির দিকে আছে, সবকিছুর জিনিসপত্রের দাম বেশি। এটা বাংলাদেশও হতে পারে এবং ইউরোপে এটা ট্রু, হয়তো বাংলাদেশের মতো অত হাই না, বাট এখানে আপনার জীবনযাত্রার যে আপনার যে খরচ, এটাও রিসেন্টলি অনেক বেড়েছে। তো আমি যখন সুইডেনে ছিলাম আজকের থেকে 10 বছর আগে, তখন আমার যখন গভর্নমেন্ট স্কলারশিপটা ছিল ফর ইনস্টেন্স, তখন ওই যে অ্যামাউন্টটা তারা আমাকে দিত মান্থলি আমার খরচ কভার করার জন্য, আমার পুরোটা লাগতো না। আমি মনে হয় 60% খরচ করতাম, 30% আমার সেভিং হতো, আমার লাগতোই না বলতে গেলে, তাই না? তো এখন সেটা হয়তো পসিবল হবে না, হতে পারে আপনার একটু বেশি লাগতে পারে, হ্যাঁ, কারণ এখন ইউ আর টকিং অ্যাবাউট 10 years later। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এখন অন অ্যাভারেজ যদি আমি আমারটার থেকে কম্পেয়ার করে আসি, বেঞ্চমার্ক নিয়ে যদি আমি ধরে আসি, তো সেক্ষেত্রে হতে পারে আপনার 8,000 থেকে 10,000 সুইডিশ ক্রোনা লাগতে পারে, টোটাল সবকিছু মিলিয়ে আর কি। যদি আপনি ধরেন যে আপনার টিউশন, আপনার সরি রেন্ট, তারপর ট্রান্সপোর্টেশন, তারপর ফুডিং অ্যান্ড স্টাডিজ রিলেটেড যে খরচগুলো আছে, এসব মিলে আপনার 8 to 10,000 লাগতে পারে। আপনি কমায় আনতে পারেন অবভিয়াসলি, যদি আপনার লিভিং স্টাইলটা একটু কনজারভেটিভ হয়, ধরেন আপনি রান্নাবান্না করে থাকেন বা একটু শেয়ার করে থাকেন ফর ইনস্টেন্স, বা যদি আপনি আসেন না মানে যদি সাইকেল চালান ফর ইনস্টেন্স, যদি বাস না নেন প্রত্যেকবার, তো অনেক ওয়েজ আছে খরচ রিডিউস করার। ওটা হয়তো আমরা পরে যখন আপনি ফাইল খুলবেন আমরা আরো আলাপ করতে পারবো, বাট এইসব অনেক ওয়েতে আপনি হয়তো কিছু খরচ অনেকখানি কমায় নিয়ে আসতে পারবেন। তো এটা হচ্ছে আইডিয়াটা। সো ইয়েস, 8 to 10,000, বাট ডেফিনেটলি এটা রিডিউস করার বা মিনিমাইজ করার আরো স্কোপ আছে। আচ্ছা, সো আশা করি স্টুডেন্টদের মোটামুটি কমন কোয়েশ্চেন্স গুলা আমরা কভার করেছি। লাস্টলি আমি আসলে ভিডিওটা কনক্লুড করতে চাই যে যারা সুইডেনকে কনসিডার করছে ফর দেয়ার হায়ার স্টাডিজ, হতে পারে ব্যাচেলার্স বা মাস্টার্স, তাদের জন্য যদি কোনো টিপস বা সাজেশনস বা কোনো হেডস আপ যে সুইডেনে আসার আগে কি কি জানা উচিত বা ওখানে যাওয়ার পরে আসলে কি কি জানা উচিত, এটা যদি একটু শেয়ার করা যেত। অফকোর্স। সো আমি এটা বলতে পারি যে আমার সুইডিশ এক্সপিরিয়েন্স যখন আমি ছিলাম ওখানে বাস ফ্যান্টাস্টিক, 100 out of 100, মানে কোনো ডাউট নাই এটার, হ্যাঁ। সো আমি বলবো যে ওভারঅল এক্সপিরিয়েন্স হিসাবে ইটস এ ভেরি ভেরি নাইস প্লেস, ভেরি বিউটিফুল কান্ট্রি।
আপনাকে নেটওয়ার্কস করার জন্য সবাই এখানে খুব ভালো ইংলিশে কথা বলে, সো অলসো নো প্রবলেম। যখন আপনি আসবেন ইউ ক্যান কমিউনিকেট উইথ এনিবডি, দোকান থেকে হোক, বাসে হোক, অথবা প্রফেসরের সাথে হোক, এভরিওয়্যার ইংলিশ ইজ ভেরি কমন। এবং মানুষজন অনেক ফ্রেন্ডলি। আপনার এখানে আছে না, আপনার নেটওয়ার্কিং কালচারটা ভালো, আপনি নেটওয়ার্ক করতে পারবেন। দেয়ার সামথিং কল ফিকা, একটা সুইডিশ একটা ওয়ার্ড আছে ফিকা। ফিকা হচ্ছে নেটওয়ার্ক করার জন্য আপনি কারোর সাথে কফি খেলেন, আর একটা একটা কি বলে, একটা সিনামন বান খেলেন, এটাকে বলে ফিকা। আপনি গুগল করে দেখতে পারেন। সো ফিকা অনেকে করে টু মেক ফ্রেন্ডস, টু মেক কন্ট্যাক্টস, টু মেক নেটওয়ার্কস। এটা অনেক ভালো কিছু কালচারাল কিছু এলিমেন্টস আছে যেটা দিয়ে আপনি আসলে একটা নিজের কমিউনিটি হোক বা নিজের একটা ফ্রেন্ডলি সার্কেল হোক আপনি ক্রিয়েট করতে পারবেন। পড়াশোনার কোয়ালিটি ইজ ভেরি হাই। আপনার এখান থেকে ডিগ্রি উইল ওয়ার্ক এনিওয়ার। যেমন ধরেন আমি সুইডেনে পড়াশোনা করে, আমার ডিগ্রি ছিল মাস্টার্স ডিগ্রি, আমি ওটা নিয়ে সুইজারল্যান্ডে আসছি জব করতে। হ্যাঁ, আমার কিছু লাগেনি, আই অ্যাপ্লাইড, আই গট আ জব, আই কেম ইন। হ্যাঁ, অ্যান্ড আই এম এখন সুইজারল্যান্ডে আমি থাকি প্রায় অলমোস্ট 8 ইয়ার্স। সো আপনার সুইডিশ ডিগ্রি ইজ ভেরি ভেরি ভ্যালুয়েবল। আপনি নট অনলি সুইডেন, আপনি যদি অন্য কোথাও মুভ করতে চান পরে, দ্যাটস অলসো পসিবল উইথ দিস পার্টিকুলার ডিগ্রি। আমি হাইলি এনকারেজ করবো আসার জন্য এবং ডিগ্রিটা ভালো করে পার্সিউ করে শেষ করার জন্য। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। on the downside challenges গুলো যদি আমি বলি, আপনার এখানে আচ্ছা আমি বেনিফিটস গুলো শেষ করিনি, আরো আছে। ধরেন যে সুইডেনে আপনার অনেক অনেক ফরেন মাল্টিন্যাশনাল কোম্পানিজ আছে, বড় বড় কোম্পানি, সুইডিশ কোম্পানিজ, যারা অনেক গ্রাজুয়েটস, অনেক ইয়াং স্টুডেন্টদেরকে হায়ার করে, যেমন ধরেন ভলভো, স্ক্যানিয়া, তাই না? তারপর ধরেন যে আপনার স্টকমের দিকে, গথেনবার্গের দিকে অনেক বড় বড় ইনস্টিটিউশনস গুলো আছে, যারা এরকম ইয়াং যারা আছে না, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস বা বিজনেস স্টুডেন্টস যারা আসতেছে, তাকে তারা হায়ার করে তারা গ্র্যাজুয়েট প্রোগ্রামে নিচ্ছে, তারা ট্রেন করতেছে 1-2 বছর এবং তাদেরকে পার্মানেন্ট জব দিচ্ছে ওখানে। হ্যাঁ, সো ওখানে মানে ইটস অলসো ভেরি কমন। তো আপনাকে জাস্ট যদি একটা আপনি সিরিয়াসলি পড়াশোনা করতে পারেন, কিছু নেটওয়ার্ক বিল্ড আপ করতে পারেন, কিছু যদি সুইডিশ ল্যাঙ্গুয়েজ শিখতে পারেন আশেপাশে, হ্যাঁ, অ্যাটলিস্ট A1 A2 যদি কিছু যদি ফ্লুয়েন্সি থাকে, it will help you a lot to show that you are a serious candidate এবং ইউ ওয়ান্ট টু বি ইন দ্য কান্ট্রি। এবং ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট তাদের জন্য যে আপনি শো করেন যে ইউ লাইক টু বি ইন সুইডেন। হ্যাঁ, এটা তাদের একটা কালচারাল পার্ট অফ দ্য কালচার আর কি। হ্যাঁ, এটা আপনি এনশোর করবেন। আর আর চ্যালেঞ্জেস গুলো যখন বলতেছিলাম, চ্যালেঞ্জেস গুলো হতে পারে আপনার ওয়েদারটা চ্যালেঞ্জ, অনেক ঠান্ডা ওখানে অবভিয়াসলি, যেটা আপনার অনেক নর্থের দিকে কান্ট্রিটা। সো ওখানে আপনি উইন্টারে অনেক ঠান্ডা হতে পারে, লং নাইটস, শর্ট ডেজ, আপনি অনেকে হয়তো সূর্য দেখবেন না। তো অনেকে হয়তো এটা ডিপ্রেশনের কারণ হতে পারে, এটা খুব নর্মাল, আমি দেখেছি হতে। বাট এটা নাথিং টু ওয়ারি। এটা 2-3 মাস, 4 মাস থাকবে, 5 মাস থাকবে। পর যখন আপনি দেখবেন যে আপনি নিজেই দেখবেন যে উইন্টারটা এনজয় করতে শুরু করছেন, হ্যাঁ, যখন প্রথম আপাতত বরফ দেখবেন, ধরবেন, হাঁটবেন, ইটস রিয়েলি নাইস, একটা এক্সপিরিয়েন্সটাই ডিফারেন্ট। হ্যাঁ, তো লুক ফরওয়ার্ড টু ইট। কিছু চ্যালেঞ্জেস থাকতে পারে ওয়েদারের জন্য, বাট ইউ উইল গেট ইউজ টু ইট। সবাই যারা বাংলাদেশ থেকে অনেকে যাচ্ছে, আমাদের এখান থেকে অনেকে গিয়েছে সুইডেনে, এবং আমার মনে হয় যে কেউ এখন পর্যন্ত বলে না যে আমি পছন্দ করি না সুইডেন। আই থিঙ্ক এভরিওয়ান লাভড ইট। হ্যাঁ, সো এটা আর হচ্ছে আপনার চ্যালেঞ্জেস গুলো হতে পারে খাওয়া দাওয়া। সো ওখানকার খাওয়া দাওয়া ইজ ভেরি ডিফারেন্ট। হ্যাঁ, একটু ড্রাই ফুড, ফিশ এগুলো বেশি থাকে। তো আমি বলবো যে আপনি কিছু রান্না বান্না শিখে যাবেন বাংলাদেশ থেকে, জাস্ট বেসিক ফুড আইটেমস, ভাত, ডাল, মাছ, মাংস, সবজি যদি একটু করে দিতে পারেন। ওখানে অনেক হালাল দোকান আছে বা নর্মাল দোকান আছে, ওখান থেকে খাবার কিনে আপনি রান্না করে খেতে পারবেন। এটার পর খরচটা অনেক কমাই দিবে, কারণ ওখানে বাইরে খাবারটা একটু এক্সপেন্সিভ, এটাও খেয়াল রাখা দরকার। আর এই তো, আর ধরেন যে মানে ইটস ওভারঅল খুব ভেরি নাইস, খুব সুন্দর একটা দেশ এবং বড় একটা দেশ। তো আপনি যখন দেখবেন যে সামার টাইমে যখন ওয়েদারটা খুব সুন্দর বা ভালো, আপনি ট্রাভেল করতে পারেন ইন সুইডেন, অলসো আউটসাইড সুইডেন। যখন আপনি সুইডেনে আসবেন আপনাকে তারা সেনজেন ভিসা দিবে। তো সেটাতে আপনি অন্যান্য কান্ট্রিজ যেমন নরওয়ে, ডেনমার্ক, ফিনল্যান্ড বা অন্য যদি সেন্ট্রাল ইউরোপিয়ান কান্ট্রিজ আসতে চান ট্রাভেল করার জন্য, ঘোরার জন্য, সেটাও পসিবল। আমি অনেক জায়গায় ঘুরেছি যখন আমি ছিলাম। সো আমার মনে হয় যেটা আমার ট্রাভেল করাটা ইটস ভেরি ইম্পর্টেন্ট টু অলসো ওপেন ইউর মাইন্ড অ্যান্ড টু সি অন্য জায়গায় কি কি কালচারাল ডিফারেন্সেস আছে, কোথায় কি ভালো কি খারাপ। এটা আপনি নিজের ডেভেলপমেন্টের জন্যটাও অনেক ইম্পর্টেন্ট আমি মনে করবো যে, এবং এটা শো করে যখন আপনি থাকতে চাবেন ওখানে বা জবের জন্য অ্যাপ্লাই করবেন, আপনি বলতে পারেন যে হ্যাঁ, আই ট্রাভেল টু 10 কান্ট্রিজ এবং আমি এটা শিখছি। তারা এটা শো করে যে আপনি ইউ আর ভেরি গুড ইন টিম ওয়ার্ক, ইউ আর ভেরি গুড ইন রেসপেক্টিং কালচার, ইউ আর ভেরি গুড ইন ম্যানার্স, আছে না, এইসব জিনিসগুলো কিন্তু ম্যাটার করে অনেক ক্ষেত্রে। সো এগুলো আপনি এক্সপিরিয়েন্স করে নেওয়ার চেষ্টা করবেন। পড়াশোনা তো ডেফিনেটলি করতে হবে, বাট পাশাপাশি আপনি নিজের পার্সোনাল ডেভেলপমেন্টটা করাটা খুব দরকার আমি বলবো। এবং এইসব মিলে ইনশাল্লাহ হয়তো আপনি সুইডেনে ভালো কিছু করতে পারবেন পড়াশোনার পর। ভেরি ওয়েল সেইড। আই গেস স্টুডেন্টরা যাদের কমন কোয়েশ্চেন্স গুলা ছিল ওগুলাও কভার আপ হয়ে গেছে, অথবা যারা স্টুডেন্টের এই অ্যাপ্লিকেশন বাদেও যে সুইডেনের ব্যাপারে দ্য কান্ট্রি ইটসেলফ, ওইটা নিয়েও আপনাদের নলেজ আশা করি একটু হলেও আমরা ইনক্রিজ করতে পেরেছি।
আর স্টুডেন্টসদের যদি এরপরেও কোনো কোয়েশ্চেন্স থাকে আমরা এনকারেজ করব আমাদের সাথে কন্ট্যাক্ট করুন এবং হাইলি এনকারেজ করব আমাদের অফিসে এসে ভিজিট করুন। আমাদের কনসালটেশন ইজ কমপ্লিটলি ফ্রি। আমাদের সাথে এসে কথা বলুন। যদি কোনো কোয়ারিজ ডাউটস থাকে এগুলা নিয়ে আমরা অবশ্যই আলাপ করতে পারি, বিকজ সুইডেনের অ্যাপ্লিকেশন শুরু হবে অক্টোবর থেকে এন্ড দের ইজ কোয়াইট আ লট অফ টাইম। যারা আইএলস এর প্রিপারেশন নিচ্ছেন আমি বলবো এখনই দিস ইজ দ্য বেস্ট টাইম। সেপ্টেম্বরের মধ্যে আপনাদের আইএলস এর প্রিপারেশন গুলা নিয়ে ফেললে দেন উই ক্যান স্টার্ট ইউর অ্যাপ্লিকেশন এন্ড সুইডেনের অ্যাপ্লিকেশন, এবং এটা নিয়ে আমরা খুব দ্রুত কাজ শুরু করে দিতে পারবো। এবং দ্য মোর টাইম উই হ্যাভ উইথ ইউর অ্যাপ্লিকেশন দ্য বেটার অ্যাপ্লিকেশন উই ক্যান মেক। সো আমরা আসলে ভিডিওটা এখানেই শেষ করতে পারি। এন্ড থ্যাংক ইউ রেদওয়ান ফর অ্যাটেন্ডিং দিস ভিডিও, এবং আশা করি স্টুডেন্টসদের অ্যাকচুয়ালি হেল্প করবে। তো সবাই যারা আমাদের সাথে এই ভিডিওতে আছেন, ইনশাল্লাহ আবারও নেক্সট আরেকটা ভিডিওতে কোনো নতুন টপিক নিয়ে হয়তো কথা হবে। এবং স্টুডেন্টসদের কাছ থেকে আমরা জানতে চাই যে যদিও তাদের কোনো টপিক নিয়ে জানার থাকে অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন। আমরা ওটাকে অবশ্যই একটা ভিডিওতে সবকিছু নিয়ে শেয়ার করা, ওটা নিয়ে ডিসকাস করা আমরা আমাদের আটমোস্ট চেষ্টা করব। সো থ্যাংক ইউ রেদওয়ান। আশা করি আরেকটা ভিডিওতে দেখা হবে। Of course, inshallah. ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। সো গুড লাক, এবং আই হোপ টু আশা করি সবাই আপনাদের সাথে যদি আপনারা আসেন কথাবার্তা বলেন আমাদের সাথে দেখা হবে। অ্যান্ড উইশ ইউ গুড অ্যাপ্লিকেশন পিরিয়ড ahead. Bye bye. Thank you. Bye bye.